মেঘালয়ের দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। ব্রেইনটা সবসময় বেগ গিয়ারে চালায় নাকি কোন ভাষায় বলবো, সি বললেও কম হবে। রিক্সার ভাড়া 5 টাকা জায়গায় 4 টাকা দেও, এটা আমাদের জন্য এর চেয়ে বড় দুর্ভাগ্য এবং লজ্জাজনক আর হতে পারে না। আসামের যুবকেরা আসামে রোজগার করে খাওয়ার ব্যবস্থা নাই, যার জন্য আসামের লোকেরা দক্ষিণ ভারতে যায়, ওই নিকটবর্তী মেঘালয়ে যায়। এটা তো তার ব্যর্থতার, তার সরকারের ব্যর্থতার বড় প্রমাণ। তাকে হিটলারের জীবনটা তার পড়া ভালোভাবে উচিত। উচ্ছেদের নামে যে অমানবিক কাণ্ড কারখানা যেগুলো করছো, এগুলো সম্বন্ধে একটু সজাগ হোক। জনপ্রতিনিধি এরকম এসে বলেন যে আমাকে ভোট দেন কারণ আমি বিজেপির সঙ্গে আছি, এই সেজন্য আমি উন্নয়নটা বেশি করতে পারবো। এই যুক্তিটাকে আপনি কিভাবে দেখছেন? আমিও তাদের কাছে অনুরোধ করব, হিটলারি রাজত্বের বিনিময়ে উন্নয়ন চাই না। গণতান্ত্রিক সরকার হলেও উন্নতি হবে, ইচ্ছা করলে আরো বেশি করতে পারে। আপনার শুভাকাঙ্ক্ষী মহল থেকে দাবি উঠছে যে আপনাকে বিধায়ক বানাতে, আপনি কোথায় থেকে আগ্রহী? কাটিগড়া নাকি আলগাপুর কাটলিছড়া? আতাউর রহমান যতদিন জীবিত থাকবো, রাজনীতি করি না করি, এমএলএ হই না হই, এখনো আমি মনোভাব মনে এতটুকু বল আছে, 10 এমএলএ যেটা করতে পারবেন না সেটা আমি করতে পারবো। দেখুন, আসামের বাক স্বাধীনতা কিছু আছে। কয়েকটি দৈনিক পত্রিকার ফার্স্ট পেজ তার অ্যাডভার্টাইজই চলছে, যেটা এর আগে কোনোদিন ছিল না। মানুষের ধরে নিয়েছে পাগলে কি না বলে ছাগলে কি না খায়। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আসাম এ ধরনের কোনো সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী দেখতে পায়নি। উনি সাংঘাতিকভাবে মানসিক রোগে আক্রান্ত। হিমন্ত বিশ্ব শর্মার মতো একজন মুখ্যমন্ত্রী আসামে আছেন, এটা সমগ্র আসামবাসীর জন্য দুর্ভাগ্য। এবং মুখ্যমন্ত্রী একটা সাংবিধানিক পদে অধিষ্ঠিত যিনি, তার উচিত রাজ্যের সমস্ত মানুষকে একই দৃষ্টিতে দেখা। উনি ঘুমালে, সজাগ থাকলে যে কোনো স্থানেই তিনি সামনে দেখেন বাংলাদেশি, তাকে ভালো একটি মানসিক হাসপাতালে নেওয়া দরকার। আমি তাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, প্রায় 4 বছরের অধিক হয়েছে তার আসামের মুখ্যমন্ত্রী থাকাকালীন কয়জন বাংলাদেশি শনাক্ত করে বাংলাদেশে ফেরত পাঠাতে পেরেছেন। আমি সব ভোটারের কাছে বিনম্র আবেদন জানাবো, রাজ্যের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ এবং জাতীয় সংহতি, ধর্মীয় সংহতি, সম্প্রীতি যাদের দিলে মজবুত হয় এবং সাম্প্রদায়িকতার উস্কানি না হয়, সে ধরনের দলকে ভোট দেওয়ার জন্য, আর যারা গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী সেই সব দলের মানুষকে ভোট দেওয়ার জন্য আমি জনগণের কাছে বিনম্র আবেদন জানাচ্ছি। মানে সব বস্তু অসমৰ নহয়, অসমৰ বুলি তেওঁলোকে দাবী কৰে, বাংলাদেশৰো হ'ব। গতিকে আজিকালি মই অলপমান এই কথাবিলাক ফটক কৰি মানি নলওঁ, কাৰণ মই জানাত মেঘালয়ত কোনো অসমীয়া মানুহে কয়লা খনিত যোৱা নাই। কোন গৈছে তেওঁলোকৰ বিষয়ে জানিব লাগিব, শুনিব লাগিব, তাৰপিছত মই ক'ব পাৰিম। সমস্ত আসামেরই বলব দুর্ভাগ্য। হিমন্ত বিশ্ব শর্মার মতো একজন মুখ্যমন্ত্রী আসামে আছেন, এটা সমগ্র আসামবাসীর জন্য দুর্ভাগ্য। কেন? হিমন্ত বিশ্ব শর্মা, কেউ হয়তো বুঝতে পারছেন না, উনি সাংঘাতিকভাবে মানসিক রোগে আক্রান্ত। তার প্রকৃতপক্ষে তার প্রতি বন্ধুসুলভ আচরণ হবে তাকে ভালো একটি মানসিক হাসপাতালে পাঠানো। উনি ঘুমালে, সজাগ থাকলে যে কোনো স্থানেই তিনি সামনে দেখেন বাংলাদেশি। তো আসলে তার মনের ভিতরে এমন একটা রোগ দেখা দিয়েছে, এই রোগের ভালো চিকিৎসা করা দরকার। আমি অনেকদিন আগে তাকে পরামর্শ দিয়েছিলাম সাংবাদিক বন্ধুদের মাধ্যমে যে তাকে ভালো একটি মানসিক হাসপাতালে নেওয়া দরকার। এবারও বলছি, আমি দেখছি, সংবাদপত্রে দেখেছি, মেঘালয়ের দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। কোনো মানুষ, ব্যক্তি, বিবেকসম্পন্ন মানুষ হেন মর্মান্তিক ঘটনাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিচার করে না। এবং মুখ্যমন্ত্রী একটা সাংবিধানিক পদে অধিষ্ঠিত যিনি, তার উচিত রাজ্যের সমস্ত মানুষকে একই দৃষ্টিতে দেখা। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য, দেশ স্বাধীন হওয়ার পর থেকে আসাম এ ধরনের কোনো সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী দেখতে পায়নি, যিনি প্রত্যেকটি কথা সাম্প্রদায়িক দৃষ্টিতে পরিষ্কারভাবে মিয়া মুসলমান ইত্যাদি বলে, মানে মুসলমানদের বিরুদ্ধে না বললে যেন তার প্রত্যেক রোজ দিন বাদ তার খাবার হজম হয় না। তো এটা আসামের জনগণ শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছেন এবং এখন তার কথায় খুব একটা আসামের কোনো মানুষ খুব একটা গুরুত্বও দেয় না। যে মানুষের ধরে নিয়েছে পাগলে কি না বলে ছাগলে কি না খায়। অতএব আসামের অসমীয়া শ্রদ্ধার ভাই বোনেরাও হিমন্ত বিশ্ব শর্মার এত উস্কানিমূলক, এত সাম্প্রদায়িক মন্তব্যে উত্তেজিত হয় না। ধরে নিয়েছেন এটা তার একটা ব্যায়াম। অতএব তিনি এখানে যে বাংলাদেশি দেখছেন, তিনি তো
ঘুমালেও দেখেন বাংলাদেশি, সজাগ থাকলেও বাংলাদেশি, অ্যাসেম্বলির ভিতরেও দেখেন বাংলাদেশি। কিন্তু আমি তাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, প্রায় 4 বছরের অধিক হয়েছে তার আসামের মুখ্যমন্ত্রী থাকাকালীন কয়জন বাংলাদেশি শনাক্ত করে বাংলাদেশে ফেরত পাঠাতে পেরেছেন? এটা তার ব্যর্থতা। এবং মেঘালয়ের ঘটনা, এটা তো তার আরেকটা ব্যর্থতার পরিচয়। তিনি বারবার পত্রিকার পাতা, প্রত্যেক মাসে অন্তত কয়েকটি দৈনিক পত্রিকার ফার্স্ট পেজ তার অ্যাডভার্টাইজই চলছে, যেটা এর আগে কোনোদিন ছিল না। এত বেশি অ্যাডভার্টাইজ দিয়ে সমস্ত তার নিজের ডুল নিজে বাজাতে চায়। মানুষ এখন আর ডুল বাজায় না, নিজের ডুলটা নিজেই বাজায়। যে আসামে উন্নত করতে করতে আসামে খুব বেশি উন্নতি করছে। এত উন্নতি যদি করেছেন আসামে, তো আসামের মানুষেরা আসামে রোজগার পায় না, আসামের যুবকেরা আসামে রোজগার করে খাওয়ার ব্যবস্থা নাই, যার জন্য আসামের লোকেরা দক্ষিণ ভারতে যায়, ওই নিকটবর্তী মেঘালয়ে যায়। এটা তো তার ব্যর্থতার, তার সরকারের ব্যর্থতার বড় প্রমাণ। অতএব সেই ব্যর্থতাকে ডাকতে গিয়ে কোনো সময় আবুল তাবুল হিসেবে বলছেন। এবং কমলাক্ষ দেহ ছোট ভাই, এই হিমন্ত তো আমার ছোট ভাই, আমি অত্যন্ত স্নেহ করি এবং তাকে পরামর্শ দিই। তার ব্রেইনটা ভালো ছিল, কিন্তু দুর্ভাগ্য ব্রেইনটা সবসময় ব্যাক গিয়ারে চালায়। এই ব্যাক গিয়ারে চালানিটা বন্ধ করে যদি ভালো সামনের গিয়ারে চালাতো, আসামের উন্নতির জন্য চিন্তা করত, আসামের উন্নতির জন্য কথাবার্তা করত, তাহলে নিশ্চয় তার ব্রেইনটা ভালো ছিল, আসাম আরও উন্নত হতে পারত। কিন্তু কেবলমাত্র ব্যাক গিয়ার লাগালেই হিন্দু, মুসলমান ইত্যাদি দেখে বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষা গোষ্ঠী থেকে ওটা থেকে তাকে বিরত থাকার জন্য আমি পরামর্শ দিচ্ছি এবং ভালো একটা হসপিটালে যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছি। কিছুদিন আগে আরেকটা বক্তব্য দিয়েছিলেন যে মিয়া রিক্সা চালকদের যদি ভাড়া 5 টাকা হয় 4 টাকা দিবেন। এই ঘটনা, এই বক্তব্যের পর অনেক জায়গায় দেখা যাচ্ছে, ভিডিও ভাইরাল হচ্ছে, মানুষ সত্যি এরকম ঘটনা ঘটাচ্ছে। দেখুন, এটা কি কোন ভাষায় বলবো? সি বললেও কম হবে, দূর দূর বললেও সি কম হবে। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে উস্কানি দিতে পারে কি? পরিষ্কারভাবে বলছে ওই মিয়া মুসলমানদের অত্যাচার করো, যাতে অত্যাচার সহ্য করতে না পেরে আসাম ছাড়তে বাধ্য হয়, যেটা তার কর্তব্য। রাজ্যের বসবাসকারী হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বাঙালি, অসমিয়া, বড়ো, সাঁওতাল প্রত্যেক মানুষের নিরাপত্তা দেওয়া সরকারের অবশ্যই কর্তব্য। সেক্ষেত্রে একজন মুখ্যমন্ত্রী যদি নির্লজ্জভাবে বলে ওদের অত্যাচার করো, ওদের রিক্সার ভাড়া 5 টাকার জায়গায় 4 টাকা দেও, এটা আমাদের জন্য এর চেয়ে বড় দুর্ভাগ্য এবং লজ্জাজনক আর হতে পারে না। হিমন্ত শর্মা, তার তো লজ্জাই নেই, লজ্জা ছেড়ে দিয়েছে ভদ্রলোক এবং বুঝতেই পারে না। তার মূল কারণ তার মানসিক রূপটা মারাত্মক আকারের। আমি ডাক্তার নই, তবে আমি পরামর্শ দিব ভালো মানসিক কোনো ডাক্তারের কাছে গিয়ে তার চিকিৎসা করা উচিত, নতুবা আসামের মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে তার পদত্যাগ করাটা উচিত। আসামের গরিমা, আসামের সম্প্রীতি, ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি, সদ্ভাব এইসব নষ্ট করার চেয়ে তার পদত্যাগ করাটাই উচিত। গতকাল অখিল গোয় একটি পোস্ট করে বলেছেন যে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে গত 6 মাসে অসমের বেকার যুবক যুবতীরা বহিরাজ্যে কাজে গিয়ে 162 জনের মৃত্যু হয়েছে। মানে এই 162 জনের এই পরিসংখ্যানে গতকালের যারা মৃত্যু হয়েছে কালাইনের এই কাঠিগোড়ার 9 জন, তাদেরকে ইনক্লুড করা হয়নি। ওনারা ছাড়া 162 জনের মৃত্যু হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে যে আসামের এত মানুষ বহিরাজ্যে গিয়ে 162 জনের মৃত্যু হলো, কিন্তু সরকার কি পদক্ষেপ নিল? বা আসামের কতজন মানুষ বহিরাজ্যে আছে, তাদের কি কোনো পরিসংখ্যান আছে কি না? এটা আপনি 10 বছর শাসনে ছিলেন, বিধায়ক হিসাবে ছিলেন, কি বলতে চাইবেন? দেখুন, সরকারের কর্তব্য, যেহেতু সরকার সম্পূর্ণ ব্যর্থ, রাজ্যের মধ্যে জনগণকে রুজি রোজগারের ব্যবস্থা দিতে পারছেন না, সম্পূর্ণ ব্যর্থ। সেই ব্যর্থতা স্বীকার করে মানুষকে তো খেতে হবে, রোজগার করতে হবে। মেঘালয় হোক, ভারতবর্ষের যে কোনো রাজ্যে যাওয়ার অধিকার আছে। তো যারা যাবে, অখিল গগৈ যেটা বলেছেন, আমি তার চেয়ে আরেকটু সুন্দর করে বলতে চাই, যারা রোজগার যাবে প্রতিটি জেলা অ্যাডমিনিস্ট্রেশনকে সরকারের নির্দেশ দেওয়া উচিত যে যারা অন্য রাজ্যে যাবে তাদের নামে একটা রেজিস্ট্রেশন থাকতে হবে এবং প্রত্যেকের রেজিস্ট্রেশন নম্বর থাকতে হবে এবং ওদের জন্য সেখানে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে যাতে তাদের পরিবারের ভবিষ্যৎ জীবনের গ্যারান্টি থাকে, তো সরকারি তরফে ওদের ইন্স্যুরেন্স করার ব্যবস্থা
তাকে বাধ্যতামূলক করা একটি আইন প্রণয়ন করা দরকার সরকারের, এবং এটা কার্যকরী করার জন্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে তার নির্দেশ দেওয়া দরকার, যাতে যারাই বাইরে যাবে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তাদের নিরাপত্তাও সরকারের দেওয়ার দায়িত্ব। এত সত্ত্বেও যদি কিছু ঘটে তাহলে তারা যেন সরকারের দুয়ারে দুয়ারে ঘুরতে না লাগে, তাদের অভিভাবকরা ছেলেমেয়েরা যাতে সরকারের কাছে ভিক্ষা মাংতে না লাগে, এই জন্য সরকারের তরফ থেকে তাদের ইন্স্যুরেন্স সিস্টেম করতে লাগে যে একজনের অন্ততপক্ষে এরকম কিছু ঘটলে মিনিমাম 30 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার মিনিমাম একটা আইন প্রণয়ন করে এই ব্যবস্থা করা দাবি আমি সরকারের নিকট যাচ্ছি। এতদিন আমরাও দেখিনি যে সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় কোনো সরকারি অ্যাড ছাপানো, হয়তো দ্বিতীয় পৃষ্ঠায় না হলে এই 7 নম্বর বা 9-10 নম্বর পৃষ্ঠায় থাকতো। কিন্তু গত 5-10 বছর থেকে দেখা যাচ্ছে বরাক উপত্যকা যতটা দৈনিক সংবাদপত্র আছে একদম প্রথম পৃষ্ঠায় ছাপানো হচ্ছে। এ নিয়ে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এই সংবাদ সংস্থার বাক স্বাধীনতা কতটুকু, বাক স্বাধীনতাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আসামের বাক স্বাধীনতা কিছু আছে, তবে আমি হিমন্ত বিশ্ব শর্মাকে ছোট ভাই হিসাবে খুব মায়া করি, স্নেহ করি। সেই হিসাবে আমি পরামর্শ দেব তাকে হিটলারের জীবনটা তার পড়া ভালোভাবে উচিত। হিটলারও ভেবেছিল এক সময় যে তার আর পতন হবে না, যেটা ইচ্ছে করবে সেটাই শাসন। তো হিটলারেরও পতন হয়েছে, এমনভাবে পতন হয়েছে হিটলারের আজ পর্যন্ত তার দেহ কোথায়, সমুদ্রে ডুবেছে না কোথা গেছে, কেউ আবিষ্কার করতে পারেনি। হিমন্ত বিশ্ব শর্মা যখন আসামে মন্ত্রিত্ব থেকে তরুণ গগৈর সময় যখন তিনি পদত্যাগ করে গৌহাটিতে কিছু একটি কাণ্ড ঘটিয়েছিলেন, সেই দিনের টিভির চিত্র এখন আমার চোখের সামনে আছে। পানবাজারের ঘটনা, পানবাজারের ঘটনার পরে খুব দৌড়তে পারছে না, খুব দৌড়ে কোনো প্রকারে কী করে গৌহাটি এয়ারপোর্টে গিয়ে দোকান থেকে প্রাণ রক্ষা করার জন্য কলকাতা দৌড়ে পালিয়েছিলেন। আমি তাকে এভাবে বলবো না, বলবো হিটলারের জীবনটা ভালোভাবে পড়ো এবং সোচ। এটা ভেবো না যে সারা জীবন আসামের তখ্ত আপনার জন্য, আপনার দলের ভিতরেই আছে যারা সুযোগ পেলেই আপনাকে উল্টে ফেলবে। সুতরাং ভবিষ্যতে যাতে নিজের কর্মকাণ্ড নিজের জন্য কাল না হয়, এই জন্য গণতন্ত্রের উপর আস্থা রাখো, ধর্মনিরপেক্ষতা, ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষতার প্রতি আস্থা রাখো, এবং মানুষের মনের আহাজারিকে একটু ভয় করো। উচ্ছেদের নামে যে অমানবিক কাণ্ড কারখানা যেগুলা করছো, এগুলা সম্বন্ধে একটু সজাগ হও, যাতে ভবিষ্যতে তুমি বিশ্বাস করো আল্লাহ একজন আছেন। আল্লাহ বিশ্বাস করো না, ভগবান একজন আছেন, ঈশ্বর একজন আছেন, গড একজন আছেন। যাকে বিশ্বাস করো তার প্রতি একটু শ্রদ্ধাশীল হও, এবং মানুষের উপর অত্যাচার থেকে, মানুষের বিরুদ্ধে উস্কানি দেওয়া থেকে তুমি বিরত থাকো। সেটা তোমার পক্ষেও মঙ্গল, হিমন্তর পক্ষে মঙ্গল, আমাদের পক্ষেও, রাজ্যের পক্ষেও মঙ্গল। ধন্যবাদ।